বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক এবং প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বাংলাদেশের একটি বিশেষ প্রেক্ষাপটে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে সংবিধান নিয়ে, জুলাই সনদ নিয়ে, গণভোট নিয়ে এক মহা বিতর্ক চলছে। বিতর্ক বললে ভুল হবে, মহা বিতর্ক। এবং সকলে এখন সংবিধান বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য রাখছে। এমনকি গ্রামের একটি পল্লীতে অবস্থানরত মানুষও সংবিধান সম্পর্কে আলোচনা করছে। সংবিধান নিয়ে পৃথিবীর কোনো দেশে এত আলোচনা, এত পর্যালোচনা এবং সাংবিধানিক বিষয় কিনা এত বিষয় নিয়ে ঘাটাঘাটি অতীতে কোনোদিন হয়। এর কারণটা কি? বাংলাদেশে একটি সংবিধান আছে এবং সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন, রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ বিধান। এই সংবিধানের সাথে যেটা সাংঘর্ষিক হবে সেটা বাতিল হবে, যে আইনটি সাংঘর্ষিক হবে সে আইনটি বাতিল হবে। এটাই ইনহেরেন্ট স্পিরিট অফ কনস্টিটিউশন। প্রশ্ন হলো যে বাংলাদেশে সংবিধানের দোহাই দিয়ে অতীতে যা ঘটেছে ওইগুলি কি সংবিধান সম্মত ছিল? আর সংবিধানকে মেনে বাংলাদেশে কি কোনো পরিবর্তন অতীতে কোনোদিন হয়েছে? 1972 সালে সংবিধান তৈরি করার পর 1975 সালের যে ঘটনা, রক্তাক্ত ঘটনা, সেটা কি সংবিধানে লেখা ছিল এই ঘটনা ঘটার ব্যাপারে? কিন্তু ঘটেছে। এবং অনির্ধারিতভাবে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন ওই সময়ে যাদের প্রয়োজন ছিল তারা। এরপরে সামরিক শাসন জারি হয়েছে, সেটা কি সংবিধানে ছিল? এবং সামরিক শাসনের শ্রদ্ধাবরণে পরবর্তীতে রাজনৈতিক উত্তরণের অংশ হিসেবে গণভোট সম্পন্ন হয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব হা এবং না ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় বসেছিলেন, ওইটা কি সংবিধানে ছিল? আবার 1982 সালের 24শে মার্চ জাস্টিস আব্দুল সত্তারের সরকারকে উৎখাত করে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব যে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, ওইটা কি সংবিধানে ছিল? তিনি সংবিধানে স্থগিত করেছিলেন এবং এরপরে নানান টালবাহানা করে 1986, 1988 দুটো ইলেকশন দিয়েছিলেন। সেখানে ডোমেস্টিক অপোজিশন তিনি বসিয়েছিলেন। গণতন্ত্রের নামে এটা একটা প্রহসন ছিল। আবার 1991 সালে স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের কারণে এই আন্দোলনটি যখন সফল হলো, তখন দেশে স্বৈরাচারের পতন হলো। কিভাবে রাষ্ট্র চলবে সেটা তো তখন সংবিধানে লেখা ছিল না। তখন বিভিন্ন রাজনৈতিক দল এবং জোট ঐক্যবদ্ধভাবে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সংকট নিরসন করা যাবে। কেয়ারটেকার সরকার ফর্মুলাটি 1980 সালে সর্বপ্রথম প্রফেসর গোলাম আজম সাহেব জাতির সামনে উপস্থাপন করেছিলেন। এই এর 10 বছর পর সর্বপ্রথম স্বীকৃতি লাভ করেছিল 1990 সালের 6 ডিসেম্বরের পরে, যে এখন কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রয়োজন। যাই হোক, যেহেতু সেটা সংবিধানে ছিল না, তখন সকল জোট এবং রাজনৈতিক দল একমত হয়ে কেয়ারটেকার সরকার ফর্মুলাটি প্রতিষ্ঠিত করেছিলেন এবং তার অধীনে ইতিহাসের একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং ভয়ভীতিমুক্ত পরিবেশে নির্বাচন হয়েছিল, যে নির্বাচনকে সারা বিশ্বের মানুষ স্বীকৃতি দিয়েছিল। এটি কিন্তু হয়েছিল সংবিধানের বাইরে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে গঠিত একটি সরকারের অধীনে। সাংবিধানিকভাবে কিন্তু সেই নির্বাচনটি হয়নি। সেই নির্বাচনে ইট ওয়াজ ফিফথ পার্লামেন্ট অফ বাংলাদেশ, পঞ্চম জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন বেগম খালেদা জিয়া। এবং এই জনপ্রিয় এই ফর্মুলাটি সংবিধানে সন্নিবেশিত করার জন্য বিরোধী দলের পক্ষ থেকে, বিশেষ করে জামাত ইসলামীর পক্ষ থেকে বিল জমা দেওয়া হয়েছিল, কিন্তু সেটা তিনি মানেন নাই। না মানা অবস্থায় আন্দোলনের মুখে আবার তাকে বিদায় নিতে হয়েছিল। এবং এই বিদায়টা নেওয়ার পরে তিনি তড়িঘড়ি করে একটি একক একদলীয় নির্বাচনের মাধ্যমে 1996 সালের ফেব্রুয়ারি মাসে রাষ্ট্র ক্ষমতায় আসবেন এবং এই কেয়ারটেকার সরকারটি সংবিধানে সন্নিবেশিত করে তিনি আবার বিদায় নিয়ে চলে গেলেন। এই যে দীর্ঘ প্রক্রিয়া, একটি সিস্টেমকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য এই আন্দোলনকে কোনো সময় ক্ষমতাসীনরা শ্রদ্ধা দেখাতে পারে নাই।
ফলশ্রুতিতে বাংলাদেশে বারবার ক্রাইসিস সৃষ্টি হয়েছে। আজকে আমরা একই সমস্যার সম্মুখীন হতে যাচ্ছি। যদিও এখন এই কথাটা অগ্রিম বলার সুযোগ হয় নাই, কিন্তু মর্নিং শোজ দ্য ডে, পরিস্থিতি যেদিকে অগ্রসর হচ্ছে তাতে মনে হচ্ছে যে রাজনৈতিক সংকট ডে বাই ডে এটি প্রকট আকার ধারণ করবে। আপনারা আরো লক্ষ্য করেছেন যে সংবিধানের প্রথম অধিবেশনের 2টো দিন অতিবাহিত হয়ে গেছে। প্রথম কার্য দিবসে বিরোধী দলীয় নেতা কথা বলতে গেলেন, সুযোগ দেওয়া হয়নি। দ্বিতীয় দিন তিনি দাঁড়ালেন, তাকে সুযোগ দেওয়া হয়নি। অথচ সংবিধানে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী এবং অতীতের রেওয়াজ অনুযায়ী যখনই বিরোধী দলীয় নেতা দাঁড়াবেন তখনই তাকে ফ্লোর দিতে হবে, মাইক দিতে হবে, কথা বলার সুযোগ দিতে হবে। তিনি যতক্ষণ ইচ্ছে কথা বলবেন। এই ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটেছে। মাননীয় স্পিকার নিঃসন্দেহে একজন অভিজ্ঞ মানুষ, কিন্তু এটা কেন তিনি ব্যর্থ করলেন? উনি কি ভুলে গেলেন 2008 সালের 31শে ডিসেম্বরের নির্বাচনে যে সংসদ গঠিত হয়েছিল, বিএনপি মাত্র 35টি আসন পেয়েছিল। সেই 35টি আসনের বিরোধী দলীয় নেতা ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি পার্লামেন্টে খুব কমই যেতেন, কিন্তু যখনই গিয়ে কথা বলতে চাইতেন তখনই সকল কার্যক্রম বন্ধ করে তাকে কথা বলার সুযোগ দেওয়া হতো। সেই ভিডিও ফুটেজ এখন আমাদের সামনে আছে। আর সেটা ছিল 35টি আসনের বিরোধী দল। জামাতে ইসলামী নিজেরা 68টি এবং 77টি আসন পেয়ে বিরোধী দলে বসেছে। অনেক শক্তিশালী বিরোধী দল। এই বিরোধী দলের ক্ষেত্রে অতীতের রেওয়াজকে ভঙ্গ করা হয়েছে। এই সংবিধান এবং সংসদের কার্যপ্রণালী বিধির যে ব্যত্যয়, এগুলি সামনে আনলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে বর্তমান ক্ষমতাসীন সরকার তারা নিজেদের স্বার্থে সংবিধানকে ব্যবহার করতে চাচ্ছেন এবং সংসদের কার্যপ্রণালী বিধিকে ব্যবহার করতে চাচ্ছেন। কিন্তু ইতিহাস বলছে যারা নিয়মের বাইরে গিয়েছেন তারাই কঠিন পরিস্থিতির মোকাবেলার সম্মুখীন হয়েছেন এবং তাদেরকে একসময় বিদায় নিতে হয়েছে। কেউ স্বাভাবিকভাবে বিদায় নিতে পারেন নাই। আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা এই আহ্বান রাখবো যে জুলাই সনদ এটা একটা ইতিহাসের অনিবার্য বাস্তবতা। 137 জন শিশুর রক্তদানের মধ্য দিয়ে এবং 1600 যুবক, কিশোর, তরুণ, শ্রমিক, মেহনতি মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তি লাভ করেছে। এই মুক্তি শুধুমাত্র একটি সরকার থেকে মুক্তি নয়, একটি ব্যবস্থা থেকে মুক্তি চেয়েছিল। সেই ব্যবস্থারই প্রতিফলন জুলাই সনদ। এই জুলাই সনদের সাথে বাংলাদেশের মানুষের শুধু আবেগ নয়, বাস্তবতা, ভালোবাসা, প্রত্যাশা সবকিছু জড়িত। শুধুমাত্র আবেগের কথা বলে এটা বাস্তবায়ন থেকে যদি বিরত রাখা হয় তাহলে একটি মহা সংকটের দিকে দেশকে ঠেলে দেওয়া হবে। কাজেই বুদ্ধিমানের কাজ হচ্ছে যে দ্রুত প্রেসিডেন্টের আদেশ বলে যে গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেই গণভোটকে যে জনগণ যে ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেটের ভিত্তিতে অবিলম্বে সংবিধান সংস্কারের লক্ষ্যে যে পরিষদ, সেই পরিষদ আহ্বান করে এখানে জুলাই সনদ বাস্তবায়নের কার্যকরী উদ্যোগ নিয়ে সরকার দেশকে অনিবার্য সংকটের হাত থেকে উদ্ধার করবেন বলে জনগণ প্রত্যাশা করে। যদি এর ব্যত্যয় ঘটে, সংসদে যদি তার ফয়সালা না হয়, আর একবার যদি বল রাজপথে চলে যায়, তাহলে অতীতের ইতিহাস হচ্ছে রাজপথের সিদ্ধান্ত বড় নির্মম, বড় নিষ্ঠুর এবং তার পরিণতিও হয় অত্যন্ত দুঃখজনকভাবে, যেটা অতীত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। পৃথিবীর কোনো সরকারি শেষ সরকার নয়, কোনো সরকারি প্রথম সরকার নয়। এই সে বিষয়কে সামনে রেখে যদি বর্তমান ক্ষমতাসীন সরকার কাজ করতে পারেন, জুলাই সনদকে বাস্তবায়ন করতে পারেন, তাহলে দেশে শান্তি আসবে, শৃঙ্খলা আসবে এবং দেশ উন্নয়নের দিকে ধাবিত হবে। সেই লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যাক, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।